আমি তোমাকে ছেড়ে আর এক মুহূর্ত বাঁচতে পারবো না। আই লাভ ইউ ঈশা। আই লাভ ইউ টু রকি। তুমি আমাকে না বলে আর কখনো কোথাও যাবে না, তাহলে আমি মরেই যাব। চুপ, একদম মরার কথা বলবে না। আমি তোমার সঙ্গে 1000 বছর বাঁচতে চাই। রকি, তুমি সারাদিন এই রোদের মধ্যে ছাদ ডেকোরেট করেছিলে, তোমার তো খুব কষ্ট হয়েছে। আমার সব কষ্ট তোমার ভালোবাসার কাছে হারিয়ে গেছে, আর যেটুকু কষ্ট আছে সেটা তোমার ওই মিষ্টি পরশে দূর করে দাও। ঈশিতা রকির জামার কলার ধরে নিজের দিকে নিয়ে আলতো করে রকির ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দেয়। রকি আবেশে ঈশার 2 ঠোঁটে কিস করতে থাকে। ঈশাও সমান তালে রকির ঠোঁটে কিস করতে শুরু করে। দুজনেই আজ অচিন সাগরে ডুব দিয়েছে। দুজনের কোনো হুঁশ নেই। হঠাৎ ঈর্ষাদ ছাদের দিকে আসছিল। আনিকা তাকে রুমে নিয়ে যায়। ঈর্ষাদ বলে, তুমি আমাকে এইখানে নিয়ে এলে কেন? আমি একটু ছাদে যাব, খুব গরম লাগছে। আজ এই গরমে যদি তোমাকে আর একটু গরম করে দিই? মানে কি বলছো? গরমে তোমার মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে, তোমার নেই। তোমারটা ঠিক করতে হবে। বলেই আনিকা ঈর্ষাদকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে। আনিকা ঈর্ষাদের বুকের ওপর। ঈর্ষাদ আনিকার দিকে মুগ্ধ নয়নে দেখছে। চোখের পলকে আনিকা ঈর্ষাদের ঠোঁট নিজের আয়ত্তে নিয়ে নেয়। ঈর্ষাদ অবাক। সে কিছু বলতে যাবে, আনিকা সেই সুযোগ না দিয়ে ঈর্ষাদকে আরো গভীরভাবে জড়িয়ে ধরে কিস করতে লাগে। এদিকে ঈশা ও রকি ছাদে ফুলের বিছানায় শুয়ে আছে। ঈশা রকির বুকে মাথা রেখে বলে, রকি, এইভাবে আমাকে তোমার সঙ্গে মিশে রেখো, কখনো আমাকে ছেড়ে চলে যেও না। আমি এভাবেই তোমার সঙ্গে বাকি জীবন কাটাতে চাই, তোমার মধ্যে বাঁচতে চাই। দুজনে গল্প করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়ে। সকাল হতে রকির মা ঈশাকে ডাক দেয়। আনিকা এসে বলে, আম্মু, আপু এখন শুয়ে আছে। কি করতে হবে আমাকে বলো, আমি করে দিচ্ছি। ছোট বৌমা, তুমি তো করতে পারবে, কিন্তু ঈশা আমাকে দেখছি না, ও তো এত বেলা পর্যন্ত ঘুমায় না। আম্মু, কাল ভাইয়া বলছিল আপুর শরীরটা ভালো না, একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ওকে, তাহলে আমি দেখে আসি। মা, আমি এক্ষুনি দেখে এলাম, তুমি চিন্তা করো না। রকি ভাইয়া তো আছে। অগত্যা কি আর করা, রকির মা অন্য কাজে মন দেয়। এদিকে ঈশার ঘুম ভাঙে। চোখ খুলে দেখে সে রকির বুকে মাথা রেখে শুয়ে আছে। রকি তাকে 2 হাতে জড়িয়ে রেখেছে। ঈশা আলতো করে রকির ঠোঁটে চুমু দেয়। চুমুর স্পর্শে রকির ঘুম ভেঙে যায়। সে ঈশাকে শক্ত করে জড়িয়ে ধরে। রকি নিজে একটা কিস দিয়ে বলে, গুড মর্নিং জান। ভেরি গুড মর্নিং ভাই লাভ। এখন নিচে চলো, না হলে কি হবে কে জানে। ওকে, তুমি যাও, আমি এসব ক্লিন করে আসছি। তোমাকে একা এসব করতে হবে না, আমরা দুজন মিলে সব ক্লিন করে দিব। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি নিচে যাও। কাল কাঠফাটা রোদে একা সব মিলে করেছিলে, আজ ওসবের কিচ্ছু প্রয়োজন নেই, যাও। কেউ যদি ছাদে এসে এসব কিছু দেখে ফেলে? কেউ আসবে না, আমিও অনেক খেয়াল রাখবো। তুমি এখন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। আর একটা কথা, কি কথা? আজ থেকে তুমিও ভাইয়া আব্বুর অফিসে বসবে। কি বলছো? আমি অফিসে? হ্যাঁ তুমি, সঙ্গে ভাইয়াও বসবে। অনেক ভাইয়াকে বলেছে হয়তো, আমি কোনো বাহানা শুনবো না। ওকে, আমার জান যখন বলছে তখন আমি সেটাই করব। এদিকে সকালের নাস্তা রেডি করে অনি ও তার শাশুড়ি মা সবাইকে ডাক দেয়। ঝুমুর ভার্সিটি যাওয়ার জন্য রেডি হয়। ঈর্ষাদ এর একটা মিশন আছে, সেখানে যাবে। কিছুক্ষণ পর সবাই ডাইনিং টেবিলে এসে বসে। এদিকে ঈশার মেজো ভাইয়া তার বড় ভাবির সব কথা শোনে। তার এক বন্ধুর বড় ভাইয়া রোহিতের সঙ্গে কথা বলে। ছেলেটা জুহিকে দেখতে আসে। ঈশার মা ছেলেটাকে বলে, রোহিত বাবা, তুমি আমার বৌমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ আন্টি, আমি আপনার বৌমাকে বিয়ে করতে চাই। ওকে, তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে বাসায় এসো, তখন না হয় কথা হবে। ওকে আন্টি, তাই হবে। এদিকে ঈর্ষাদ নাস্তা করে রুমে যায়। গিয়ে অনিকে ডাকে। অনি রুমে গিয়ে বলে, সাদ, তুমি কোথাও যাবে? হ্যাঁ যাব। শোনো না, আসতে রাত হয়ে যেতে পারে, তুমি বাড়ির সবাইকে একটু ম্যানেজ করে নিও। কোনো সিক্রেট মিশন? আর রাত হয়ে যেতে পারে, তাই। বাকিটা বলতে হবে না, বুঝতে পেরেছি। তুমি যাও এবং জয়ী হয়ে ফিরে আসবে। আমার মিষ্টি বউটা আমার সঙ্গে থাকলে আমি সব করতে পারবো। এদিকে আনিস রুমে বসে ডায়েরির পাতায় কি সব লিখে যাচ্ছে। এমন সময় আবির রুমে এসে আনাসকে বলে, আনিস, ভিতরে আসবো?
ভাইয়া এসো। তুই তো জানিস আব্বু আম্মু বড় বাবির বিয়ের ব্যবস্থা করছে। তাতে কি? শোন, কাল রোহিত ভাইয়া আর আব্বু আম্মুকে নিয়ে আসবে, কথা ফাইনাল হবে। তাই কাল ভালো ভালো আইটেম রাখতে হবে, যাতে ওরা বাবিকে দেখে একবারই পছন্দ করে, কোনো ভুল যেন না হয়। ওকে, কি করতে হবে বলিয়ে দিও, সব ব্যবস্থা হয়ে যাবে। এদিকে রকি অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছে। ঈশা অনির কাছে গিয়ে বলে, অনি ভাইয়া অফিসে যাবে। না, ওর অন্য একটা কাজ আছে। ওকে, ভাইয়াকে বলছি কাজের ফাঁকে অফিসে বসতে, তাহলে আব্বু আম্মু অনেক খুশি হবে। ওকে, আমি ওকে বলে দেখবো। ঈশা নিজের রুমে যায়, গিয়ে দেখে রকি টাই লাগানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই লাগাতে পারছে না। ঈশা তার পেছনে দাঁড়িয়ে বলে, কি হলো জান, টাই পড়তে পারছো না? রকি টাইটা ধরে ঈশার দিকে ঘুরিয়ে বলে, দেখো না কেমন পেঁচিয়ে যাচ্ছে, কিছুতে ঠিক করতে পারছে না, তুমি একটু পড়িয়ে দেবে? আমিও তো কখনো টাই লাগাইনি। তাহলে এখন কি হবে? এমন সময় রকির মা পেছন থেকে বলে ওঠে, আমি দেখিয়ে দিচ্ছি বৌমা, তুমি দেখে নাও, কাল থেকে তুমিই ওকে পরিয়ে দিবে। আমিও তোমার আব্বুকে রোজ অফিসে যাওয়ার আগে নিজে হাতে পরিয়ে দেই। ওকে আম্মু, তুমি দেখিয়ে দাও। ঈশার শাশুমা দেখিয়ে দিয়ে চলে যায়। রকি ঈশার কোমর জড়িয়ে ধরে বলে, ইস্যু একটা কিস দাও, অফিস যাবো, সারাদিন তোমাকে কাছে পাবো না, কাছেও মন বসবে না, তাই একটু এনার্জি দিয়ে দাও। ঈশা লজ্জা পেয়ে যায়। রকি ঈশার মুখ তার মুখের কাছে নিয়ে এসে ঈশার ঠোঁটে নিজের আয়ত্তে নিয়ে নেয়। ঈশা পরম সুখে রকিকে জড়িয়ে ধরে। প্রায় 2 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, সাবধানে থাকবে আর ফোন দিও। ওকে, এখন যাও, আব্বু অপেক্ষা করছে। রকি তার আব্বুর সঙ্গে অফিসে চলে যায়। অন্যদিকে ঝুমুর ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়েছে। এমন সময় দূরে সামুকে দেখতে পায়। ঝুমুর তার কাছে গিয়ে বলে, শামু, আপনি এখানে? আরে আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আর আপনি? আমিও আলহামদুলিল্লাহ ভালো। আপু আর জিজু? সবাই ভালো আছে। তারপর এদিকে কোথায়? এই ভার্সিটি যাব। ও আচ্ছা, তা সেদিন কোনো সমস্যা হয়েছিল? না, আমার ভাবিরা ম্যানেজ করে নিয়েছিল। ও আচ্ছা আচ্ছা, আজ আসি। ওকে, একদিন আপুকে দেখতে যাব। আপনার আপত্তি নেই তো? আপনি আপুকে দেখতে আসবেন, আমার আপত্তি থাকবে কেন? ঝুমুর ভার্সিটি চলে যায়। এদিকে ঈশার বড় ভাবির দেখাশোনার তোড়জোড় খুব চলছে। জহির মন খারাপ, সে চুপচাপ বসে আছে। এমন সময় ঈশা ও অনি বাড়িতে এসে তার মাকে বলে, মা, ভাবি কোথায়? বড় বৌমা তার রুমে বসে আছে মন খারাপ করে। তুমি চিন্তা করো না, আমরা এসেছি, সব ঠিক হয়ে যাবে। তোরা এলি, জামাই বাবা চিরে এলো না? মা, তোমার জামাই এখন কাজে আছে। ও তাই নাকি, ভালোই হয়েছে। ঈশা ও আনিকা জহির রুমে যায়। গিয়ে দেখে জুহি মন খারাপ করে বসে আছে। ভাবি, আসবো? আরে আনিকা, বড় আপু, তোমরা কখন এলে? এই তো একটু আগে। কেমন আছো তোমরা? আমরা ভালো আছি, কিন্তু তুমি মন খারাপ করে বসে আছো কেন? তোমরা তো সবই জানো। ভাবি, আব্বু আম্মু তোমার ভালো চায়। একবার তো চেয়েছিল, তাতে কি লাভ হলো? এটা শেষবার, কিছু হলে আমরা তো আছি। রোহিতের বাড়ির লোকেরা এসে জুহি ও রোহিতের বিয়ে ঠিক করে চলে যায়। সামনের শুক্রবার বিয়ে। বিয়ে নিয়ে খুব তোড়জোড় চলছে। রকি, ঈশাদ সবাই এসেছে। রকি ঈশাকে বলে, ইস্যু কোথায় থাকছো, এদিকে এসো। কি হলো? কিছু কথা বলার আছে। বলো। এই বিয়েতে ভাবি রাজি আছে তো নাকি? ভাবি একটু কিন্তু কিন্তু করছে, তবে ভেবো না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয়, ভাবির মতো মানুষ হয় না। বড় ভাই আছে কেন বুঝলো না? ছাড়ো এসব, নিচে চলো। আবির ভাইয়া মা আব্বু কি কথা আলোচনা করবে, ডাকছে। ওকে চলো। তারা নিচে আসে। আনিস জুহির কাছে গিয়ে বলে, সিনিয়র, আব্বু ডাকছে। আমি আসি, তুমি যাও। দেখতে দেখতে বিয়ের দিন চলে এলো। আর জুহি ও রোহিতের বিয়ে। বাড়িতে খুশির আমেজ। কিন্তু জুহির কপালে কি সত্যি সুখ আছে? চলুন দেখি কি হচ্ছে বিয়েতে। রোহিতের পরিবার রোহিতকে নিয়ে জুহিকে বউ করতে আসে। কবুল বলার আগে হঠাৎই রোহিত ও তার পরিবার জানায়, আবির, আমি সরি, এই বিয়েটা করা আমার পক্ষে সম্ভব নয়। এসব কি বলছেন ভাইয়া? বিয়েটা সম্ভব নয় মানে? এখন কবুল বলার সময় আপনি এসব কেন বলছেন?
আমি ঠিকই বলছি, আমি অনাকে বিয়ে করতে পারবো না। আমার বউ ফিরে এসেছে আর আমি আমার বউকে খুব ভালোবাসি, তাই আমার পক্ষে তোমার ভাবিকে বিয়ে করা সম্ভব নয়। এই বলে রোহিত ও তার পরিবার চলে যায়। জুহি পাথরের ন্যায় বসে আছে, কোনো কথা বলছে না। ঈশার মা বলে ওঠে, এসব কি হয়ে গেল? আমি মেয়েটাকে সুখী করতে চেয়েছিলাম, কিন্তু আবার তাকে সেই কষ্ট দিয়ে ফেললাম। তোমার কি দোষ? দোষ মেয়েটার ভাগ্যের। এ কথা বললে কি হবে? এখন তো বাবির চোখে চোখ রেখে কথা বলতে পারবো না। আমরা কেন এসব ভাবছি? আগে ভাবিকে নিয়ে রুমে চলো, ভাবি এসব শুনলে আরো কষ্ট পাবে। আমি কি করব বলতো? আমি ভেবেছিলাম মেয়েটার বিয়ে দিলে একটু সুখের মুখ দেখবে, স্বামীর সংসার নিয়ে সুখে থাকবে, কিন্তু আমি সেসব আর দিতে পারলাম না। তখনই নীরবতা ভেঙে জুহি বলে ওঠে, মা, আমি তো তোমাকে বলেইছিলাম আমি বিয়ে করব না, তোমরাই তো জোর করে। তুই আমাকে ক্ষমা করে দিস মা। ভাবি, এসব ভুলে যাও। তুমি যেমন এই বাড়িতে ছিলে তেমনই থাকবে। আমিও তো এটাই চেয়েছিলাম, কিন্তু মা। সবার মাঝে হঠাৎ আনিস বলে, তোমাদের পারমিশন থাকলে আমি একটা কথা বলতে চাই। আনিস, তুমি আর কিছু বলো না, আমার আর কিছু শোনার ইচ্ছে নেই। এটা তোমাদের সবার জন্য বলেছি, তবে স্পেশালি তোমার আব্বু আম্মুর উদ্দেশ্যে। তুই আবার কি বলবি? আব্বু আম্মু আর সিনিয়র তোমরা রাজি থাকলে এই বিয়েটা আজই হবে। এসব তুমি কি বলছো আনিস? তুমিও কি তোমার কোনো ফ্রেন্ডের ভাইয়াকে নিয়ে আসবে? না, তেমন কিছু না। তাহলে কে বিয়ে করবে ওকে? আমি সিনিয়রকে বিয়ে করতে চাই। এসব তুই কি বলছিস? তুই কি পাগল হয়ে গেলি? তুই তোর ভাবিকে বিয়ে করতে চাইছিস? দেখো আব্বু, সিনিয়র এখন ভাইয়ার কেউ নয়। ভাইয়া সিনিয়রকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সিনিয়রের যখন ডিভোর্স হয়ে গেছে তখন সমস্যা কোথায়? জুহি কথাটা শোনে, সবার সামনে আনিসকে চড় মারে। তাতেও আনিস কিছু মনে করে না, সে সবাইকে বোঝায়। শেষমেশ ঈশা, আনিকা, রকি, আবির, ইরশাদ সবাই মিলে তাদের আব্বু আম্মু ও জুহিকে রাজি করায়। তখন সেখানে জুহি ও আনিসের বিয়ে হয়। জুহি বাসর ঘরে বসে আছে। মেজ বউ ঈশা ও আনিকা জুহির কাছে গিয়ে বলে, যাক, যা হয়েছে ভালোই হয়েছে, আমাদের ভাবি আমাদের কাছেই থেকে গেল। ঠিক বলেছিস আবু, বরং ভাবি যদি এই বাড়ি ছেড়ে চলে যেত তবে খুবই কষ্ট হতো। এখন খুব ভালো লাগছে। ঠিক বলা আনিকা, আমার বাড়ি যা। এখন আমার ছুটি যা হয়ে গেছে। আপু, এখন আমি তোমাকে কিয়া বলাবো? তোর যেটা ভালো লাগে সেটাই রাখবে। তুমি আমার বড় আপু, इसलिए আমি তোমাকে আপু বুলাবো। আচ্ছা, অনেক গল্প হয়েছে, এখন যে যার রুমে যা। আনিস ভাইকে ডেকে দে। একটু পর রকি ও ঈশাদ আনিসকে নিয়ে আসে। রকি বলে, তোমাদের ডাকতে হবে না, আমরা আনিস ভাইকে নিয়ে এসেছি। তোমরা এসে গেছো, ভালো। ভাইয়া তুই থাক ভাবির কাছে। অনি, রকি, ইরশাদ ভাইয়া চলো আমরা এখন যাই, ওদের এখন একা ছেড়ে দাও। সবাই চলো। সবাই চলে যায়। আনিস জুহির কাছে যায়। জুহি দাঁড়িয়ে পড়ে বলে, দাঁড়াও আনিস, আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই। হ্যাঁ বলো, কি বলবে? দেখো আনিস, আমি বিয়েটা করতে চাইনি, শুধুমাত্র আব্বু আম্মুর কথা রাখতে আমি রাজি হয়েছি। আমি বিয়ে মানি না, আর আমি এও মনে হয় যে তুমি বিয়েটা করতে রাজি হয়েছো শুধুমাত্র বাড়ির মান সম্মান বাঁচাতে। তাই আমি চাই তুমি আমার থেকে দূরে থাকবে। আমি তোমাকে হাজবেন্ড হিসেবে মানতে পারবো না। সিনিয়র, তুমি যেটা ভাবছো। আনিসকে কিছু বলতে না দিয়ে জুহি বলে, আনিস প্লিজ, আমার কিছু শুনতে ইচ্ছে করছে না, এখন আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে ঘুমাতে দাও। আর হ্যাঁ, বাড়ির কেউ যেন এসব ব্যাপারে না জানে। ওকে, তাই হবে সিনিয়র, তুমি ঘুমাও, আমি ওই সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ছি। গুড নাইট। আনিস সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ে। জুহি পেটে, এদিকে ঈশার চোখে ঘুম নেই। রকি বলে, এই কি হয়েছে তোমার? ঘুমাচ্ছ না কেন? খুব টেনশন হচ্ছে রকি। এত রাতে কিসে টেনশন করছো তুমি? আচ্ছা, ভাবি কি আনিস ভাইয়াকে মেনে নেবে? পাগল মেয়ে, খেয়ে দিয়ে গাছ পাওনি, তুমি ওদের টেনশন করছো? আমি ভাবছি তুমি হয়তো আমাদের বেবিনের কথা ভাবছো। আমি সিরিয়াস কথা বলছি, আর তুমি মজা করছো। তা নয়তো কি করবো? ওদের সংসার ওদের সামলাতে দাও। আর সব থেকে বড় কথা, আনিস ভাইয়া নিজে থেকে ভাবির দায়িত্ব নিতে চেয়েছে, তাই ভাইয়ের উপর একটু ভরসা রাখো। আর যদি বলো ভাবির কথা, তবে বলবো ভাবিকে একটু সময় দাও, ভাবিও ঠিকই বুঝবে।
জানি না, কিছুই বুঝতে পারছি না।